স্বামীর মৃত্যুর পর বিজয়া তার ছেলে নীলকে নিয়ে একাই সবকিছু সামলায়। মা ছেলে মিলে অনেক আনন্দেই জীবন কাটাচ্ছিল। বিজয়ার স্বপ্ন ছিল তার ছেলে কলকাতার বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে। একদিন তার স্বপ্ন পূরণ হয়, কিন্তু সেই কলেজে যাওয়ার পরপরই নীলের সাথে র্যাগিং এর নামে হতে থাকে অমানবিক নির্যাতন। আর এর পরই একদিন খবর আসে নীল আত্মহননের চেষ্টা করেছে। সবাই আত্মহননের কথা বললেও বিজয়া নিশ্চিত এর পেছনে রয়েছে অন্য কারো হাত। এরপরই সে বেরিয়ে পড়ে আসল কালপ্রিটকে খুঁজে বের করে তার ছেলের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে। আর এই প্রতিশোধ নিতে গিয়ে একজন মমতাময়ী মা কিভাবে স্বয়ং রাক্ষসে পরিণত হয় এবং কিভাবে সমাজের প্রভাবশালী লোকেদের মুখোশ সবার সামনে উন্মোচন করে, সেটাই দেখব আজকের গল্প বিজয়াতে। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতে আমরা কলকাতা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু ছেলেরা নেশা করছিল। এরপর আমরা দেখি একটা ছেলে তার জুনিয়র দুইজন ছেলেকে র্যাগিং করছে। একটা ছেলে জামা খুলতে না চাইলে সেই সিনিয়র তার জামাই ছিঁড়ে ফেলে। সে সেখানে ওই জুনিয়রদের অনেক বেশি অপমান করে। পরবর্তীতে আমরা দেখি বয়েজ হোস্টেলের কিছু ছেলেরা টেবিল টেনিস খেলছে। তখনই উপর থেকে কিছু একটা সেই টেনিস টেবিলের উপরে এসে পড়ে, আর এটা ছিল একটা ছেলের বডি। সবাই এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই এটা সেই ছেলে ছিল যাকে কিছুক্ষণ আগেই সিনিয়ররা র্যাগিং করেছে, আর সে আত্মহনন করে ফেলেছে। তো এখান থেকে দৃশ্য চলে যায় পাস্টে। এখানে আমরা আত্মহনন করা সেই ছেলেটাকে দেখতে পাই, যে কিনা বাইরে থেকে ফুটবল খেলে বাড়ি আসে, কিন্তু তার মায়ের ভয়ে বাড়িতে ঢুকতে পারছিল না, কেননা সে নিজের কাপড় চোপড় অনেক বেশি নোংরা করে ফেলেছিল। অন্যদিকে আমরা সেই ছেলেটার মা বিজয়াকে দেখি। সে বাড়িতেই ছোটখাটো পার্লারের কাজ করত। সেখানে আশেপাশের সব মেয়েরা এসে রূপচর্চা করত। তো সেদিনও একজন মহিলা নিজের মেয়ে বাবলিকে বিজয়ার কাছে রূপচর্চা করার জন্য নিয়ে আসে, কেননা আজ নাকি তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। তাই তার মা তাকে এমন কিছু করে দিতে বলে যাতে করে তার মেয়েকে একটু ফর্সা দেখায়। এই কথা শুনেই বিজয়া ওই মেয়েটার কাছে আসে আর তার মাকে বলে, তোমার মেয়ে এমনিতেই অনেক সুন্দর। সৌন্দর্য শুধুমাত্র রং দিয়ে বিচার করা যায় না। তো এখানে আমরা বুঝতে পারি বিজয়ার মন মানসিকতা কতটা অন্যরকম। যাই হোক, তো তারা যখন কথা বলছিল তখন অপরদিকে বাইরে দাঁড়ানো ছেলেটা সে বুঝতে পারে তার মা কথা বলায় ব্যস্ত। তাই সেই ফাঁকে সে চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তার মা তো ঠিকই তার বাড়িতে ঢোকার শব্দ শুনতে পায়। তাই যখনই ছেলেটা চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখনই তার মা পেছন থেকে চলে আসে আর তাকে ডেকে ওঠে। তাকে তার এই অবস্থার জন্য বকাঝকাও দেয়। যাই হোক, তো এরপর সে তাকে দ্রুত ফ্রেশ হয়ে নিতে বলে। এখানে আমরা ছেলেটার নাম জানতে পারি, তার নাম নীল। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া নিজের ছেলেকে তার রেজাল্ট চেক করার কথা বলছে, কিন্তু সে বলে সে পরে চেক করে নিবে। বিজয়া বারবারই তাকে তার রেজাল্ট চেক করার কথা বলতেই থাকে, কিন্তু সে তার মায়ের কথায় পাত্তা না দিয়ে মোবাইলে গেম খেলেই যায় আর একটা সময় ঘুমিয়েও পড়ে। তখনই তার মা এসে আবারও তাকে কিছুক্ষণ বকা দেয়, তবুও সে বিছানা থেকে ওঠে না। তাই তার মা নিজেই কম্পিউটারের সামনে বসে পড়ে ছেলের রেজাল্ট চেক করার জন্য। তো কিছুক্ষণ পর নীল ঘুম থেকে উঠে বলতে থাকে, KIST তে চান্স পাওয়া এত সহজ না মা। সে এটাও বলে সে জানে যে তার এখানে চান্স হবে না। তখনই তার মা রেজাল্ট বের করে আর তাকে দেখায়। সে দেখতে পায় সত্যি সত্যি KIST তে তার সিলেকশন হয়ে গেছে। সে নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়। তার মাও তো খুব খুশি ছিল। তো সন্ধ্যায় বিজয়ার কাছে পার্লারের কাজ শেখার জন্য মেয়েরা আসে। সেখানে একজন মহিলা যাওয়ার সময় নীলকে বলে সে যেন কলকাতায় গিয়ে ভালোভাবে পড়ালেখা করে, কেননা তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। নীলও তার কথায় সমর্থন জানায়। তো সকলে চলে যাওয়ার পর বিজয়া লক্ষ্য করে নীল বেশ আপসেট। তো এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে নীল তার মাকে বলে KIST অনেক ভালো কলেজ, কিন্তু সেখানকার খরচও তো অনেক বেশি মা। তাই সে তার মাকে জানিয়ে দেয় যে সে সেখানে যেতে চায় না, কারণ তার মা এত টাকা কোথা থেকে জোগাড় করবে। তাই সে তার মাকে বলে পরবর্তী সেমিস্টার থেকে আমি যদি স্কলারশিপের টাকা ম্যানেজ করতেও পারি তবুও তো তার আগ পর্যন্ত অনেক টাকা খরচ হবে। এত টাকা আমরা কোথায় পাবো? ভর্তি হওয়া থেকে শুরু করে প্রথম সেমিস্টার পর্যন্ত প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। তাই সে কোনোভাবেই কলকাতায় যেতে চাইছিল না। তখন তার মা তাকে সান্ত্বনা দেয় যে সে সবকিছু সামলে নিবে, নীল যেন কোনো চিন্তা না করে।
তো এরপর সে বাড়ির একটা জায়গা থেকে অনেকগুলো মাটির ব্যাংক বের করে, যেখানে সে নিজের সঞ্চিত টাকাগুলো রেখেছিল। তো তারা দুজন মিলে সেই ব্যাংকগুলো ভাঙে। তো এরপর বিজয়া নিজের ছেলেকে বলে নীলের বাবা মারা যাওয়ার পর থেকেই সে একটু একটু করে প্রতিদিন টাকা জমিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। তারা সেই টাকাগুলো হিসাব করে দেখে সেখানে 1,70,110 টাকা আছে। নীল তো এটা দেখে অনেক বেশি অবাক হয় আর অনেক খুশিও হয়। বিজয়া তখন নীলকে বলে, আমি সবসময় তোর পাশে আছি বাবা, তোর কোনো চিন্তা নেই। তো এরপরে দৃশ্য বর্তমানে আসে। আমরা দেখি বিজয়া বাসে করে কোথাও একটা যাচ্ছিল আর তাদের পুরনো দিনের এই সব কথা ভাবছিল। তখনই সে তার পাশের সিটে একটা মা আর ছেলেকে দেখতে পায়। ছেলেটা নিজের মায়ের সাথে বেশ খুনসুটি করছিল। এটা দেখে বিজয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। দৃশ্য চলে যায় আবারও পাস্টে। আমরা দেখি নীলের কলকাতা যাওয়ার আগের দিন। তাদের মা ছেলের দুজনেরই মন বেশ খারাপ, কেননা বাড়িতে তারা দুজন দুজনের খেয়াল রাখত, দুজনেই একে অপরের যত্ন করত। কিন্তু নীল চলে গেলে তো বিজয়া সম্পূর্ণ একা হয়ে যাবে। তখন সে একা একা কি করবে? বিজয়া তখন নিজেকে সামলে নিয়ে নীলকে বলে তাকে নিয়ে বিজয়ার অনেক স্বপ্ন, তাই সে যেন তার স্বপ্ন পূরণ করতে কলকাতায় যায়। সে যেন তার মায়ের কথা এত চিন্তা না করে। তো পরদিনই দেখা যায় বিজয়া নীলকে কলকাতার গাড়িতে তুলে দেয় তার সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য। তো এরপরে আমরা নীলের কলেজের দৃশ্য দেখতে পাই। নীলের প্রথম দিনেই কলেজের সিনিয়ররা তাদের র্যাগিং করছিল। তার একটা ছেলেকে কান ধরে উঠবস করতে বলে আর একটা মেয়েকে দেখিয়ে নীলকে বলে এই মেয়েটার ফোন নাম্বার এনে দিতে। তো নীল মেয়েটার কাছে গিয়ে নিজের পরিচয় দেয় আর তাকে বলে সে যেন নীলকে একটা সজোরে চড় মারে। এই কথা শুনেই তো মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন নীল ইশারায় সেই সিনিয়রদের দেখিয়ে তাকে বলে সে যেন কোনো প্রশ্ন না করে, এমনটাই যেন করে যেমনটা নীল বলছে। তো এবার মেয়েটাও নীলের ব্যাপারটা বুঝতে পারে, তাই সে নীলের কথাই শোনে আর তাকে চড় বসিয়ে দেয়। পেছন থেকে তখন সিনিয়ররা এটা দেখে বেশ মজা নিতে থাকে। তো এভাবেই নীল সিনিয়রদের র্যাগিং এর হাত থেকেও বেঁচে যায় আর এই মেয়েটির কাছেও তার সম্মানটা ধরে রাখে। এই ব্যাপারটা এই মেয়েটারও ভালো লাগে। তো এরপর মেয়েটা নীলকে নিজের পরিচয় দেয় আর বলে তার নাম পিয়াস আর সে সিএসসি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো সেই নীলকে পরবর্তীতে দেখা করার অফার করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিজয়া নীলকে অনেক বেশি মিস করতে থাকে। এদিকে নীল বেশ মনোযোগ দিয়ে পড়ালেখা করতে শুরু করে। পিয়াসও মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসে। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটাও ভালো হতে থাকে। তো নীল নিয়ম করে নিজের মায়ের সাথে প্রত্যেক দিন কথা বলতো আর রাতের বেলা খাওয়ার সময় নিজের মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো সে খেয়েছে কিনা। তখন দেখা যায় বিজয়া নীলকে বলে সে তো বড় মাছ দিয়ে ভাত খেয়েছে, কিন্তু আমরা দেখতে পারি যে সে তো চিড়ে দই খাচ্ছে। এদিকে নীলও নিজের মাকে বলে তার হোস্টেলের খাবার যথেষ্ট ভালো, এখানকার ডালও বেশ মজাদার, কিন্তু আমরা তো দেখতে পাই তার হোস্টেলের ডাল সম্পূর্ণ পানির মতো। তবুও সে নিজের মাকে মিথ্যা বলে যাতে করে তার মা তার জন্য চিন্তা না করে। এভাবেই তারা দুজন দুজনকে মিথ্যা কথা বলে একে অন্যকে খুশি করার জন্য। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। তো এরপর একদিন দেখা যায় এলাকার ব্রোকার অনিল বাবু বিজয়ার সাথে দেখা করতে আসে। সে ইনিয়ে বিনিয়ে বিজয়াকে নিজের বাড়ি তার কাছে বিক্রি করে দেওয়ার কথা বলে। সে বলে বিজয়া এখনো অনেক সুন্দর আর সেই বাড়িতে একা থাকে। এটা যদি এলাকার ছেলে ছোকরারা জানতে পারে তবে তার জন্য বাড়িতে নিরাপদে থাকাটা কষ্টকর হয়ে যাবে। তবে বিজয়া যদি তার কাছে নিজের বাড়ি বিক্রি করে দেয় তবে সে নিরাপদে থাকতে পারবে, কেননা এলাকার ছেলে ছোকরারা আবার তাকে বেশ মান্য করে। তো সে বিভিন্নভাবে বিজয়াকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বিজয়া বেশ স্মার্টলি এই বিষয়টা হ্যান্ডেল করে ফেলে, কারণ সে তো এই বাড়িটা কোনোভাবেই বিক্রি করবে না, কারণ এই বাড়ি তার স্বামীর স্মৃতি। সে এটাকে কখনোই তার হাতছাড়া হতে দিবে না। তো সে যখন ওই লোকের সাথে কথা বলছিল তখনই নীল বারবার বিজয়াকে ফোন করতে থাকে। তখন বিজয়া ফোন রিসিভ করে অনিল বাবুর রাগ বিজয়ের উপরেই ঝেড়ে ফেলে। তার এমন রেগে যাওয়া দেখে অনিল বাবুও বেশ ঘাবড়ে যায়, তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে অনিল বাবু বলে যায় তার অফারটা বিজয়ের জন্য ওপেন থাকবে, তার মত বদলালে সে যেন তাকে জানিয়ে দেয়। তো রাতে যখন বিজয়া নীলকে ফোন করে তখন দেখা যায় তার ফোনটা সুইচড অফ। সে নীলকে অনেকগুলো মেসেজ আর ভয়েস মেসেজও পাঠায় আর ফোন করতে বলে। সে বলে বাবা ওই সময় অন্য কারণে তোর উপর রাগ করেছি, তাই বলে তুই কথা বলবি না? যাই হোক, তো এরপর সে নীলের ফোন করার জন্য অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু নীল সারা রাতেও ফোন করে না। সকালবেলায়
হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল আসে। সেই সময় বিজয়ের ঘুম ভেঙে যায়। তখন অপর পাশের ব্যক্তি জানায় সে কলকাতার পুলিশ ইন্সপেক্টর। সে বিজয়াকে জানায় তার একবার কলকাতায় আসতে হবে। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে। বিজয়া কলকাতায় এসে পৌঁছায়। এরপর দেখা যায় সে সোজা চলে যায় হসপিটালের ঠিকানায়, যেটা তাকে আগেই জানানো হয়েছিল। তো দেখা যায় সেখানে রিপোর্টাররা কেআইএসটির মেধাবী স্টুডেন্ট নীল বসুর আত্মহননের ব্যাপারেই রিপোর্ট করছিল। এখানে আমরা জানতে পারি মূলত নীল আত্মহনন করার চেষ্টা করেছিল, আর বর্তমানে সে হসপিটালের আইসিইউতে রয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না। এ কারণেই বিজয়াকে কলকাতায় ফোন করে ডাকা হয়েছে। বিজয়া তো নীলের এই অবস্থা দেখে অনেক বেশি কাঁদতে থাকে। তো এরপর আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়। যখন নীল কলকাতা আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ের সে নিজের মাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে যে কলকাতার বড় কলেজে না পড়েও অনেক ভালো কিছু করা যায়। মূলত সে নিজের মাকে বাড়িতে একা ফেলে আসতে চাইছিল না, কিন্তু বিজয়া তো নীলকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। সে নীলকে বলে তার বাবার স্বপ্ন তাকে পূরণ করতেই হবে। তাই ফাইনালি বিজয়ার কথায় নীল কলকাতায় যেতে রাজি হয়। সে বিজয়াকে বলে আমি শুধুমাত্র তোমার কথাতেই কলকাতায় যাচ্ছি মা, নিজের ইচ্ছায় নয়। তো বর্তমানে বিজয়া নীলের সেই সব কথা মনে করে অনেক কষ্ট পেতে থাকে। তো এই সময়ই একজন লেডি কনস্টেবল আসে আর তাকে জানায় ইন্সপেক্টর তাকে ডেকে পাঠিয়েছে। তো ইন্সপেক্টর বিজয়াকে বলে আজকালকার দিনের ছেলে মেয়েরা কিছু একটা হলেই আত্মহনন করে বসে। তো এরপর সে নীলের আত্মহননের ঘটনা বর্ণনা করতে থাকে, যেটা সে নীলের বন্ধুদের কাছ থেকে জেনেছে। তো ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই যেদিন নীল আত্মহনন করেছিল সেদিন রাতে সে বেশ মন মরা ছিল আর কারোর সাথে ঠিকমতো কথাও বলেনি। ডিনার শেষে সে চুপচাপ নিজের রুমে বসেছিল আর গভীর রাতে সে 3 তলার বারান্দাতে চলে যায়। এরপর সে হঠাৎই রেলিং এর উপর থেকে নিচে লাফ দেয়। ইন্সপেক্টর আরো বলে যদি সরাসরি মাটিতে পড়তো তবে তার স্পট ডেথ হয়ে যেত। টেবিল টেনিসের টেবিলটা থাকায় কিছুটা রক্ষা পেয়েছে। তো এই সবকিছু শুনে বিজয় ইন্সপেক্টরকে অনুরোধ করে আর বলে সে যেন আরেকটু ভালোভাবে ইনভেস্টিগেশন করে, কেননা যদি নীল এমন কিছু করার কথা ভাবতো তবে সেটা অবশ্যই বিজয়া জানতো, কারণ তার ছেলে সবকিছু তার মার সাথে শেয়ার করে। তো এইসব কথা শুনে ইন্সপেক্টর বলে বিজয়া তার মা, এজন্যই এমনটা বলছে। কিন্তু আজকালকার টিনেজাররা সকলেই কিছু একটা হতে না হতেই আত্মহনন করে বসে। তার 29 বছরের অভিজ্ঞতা আছে, সেখান থেকেই সে এটা বলছে। সেই সব ইনভেস্টিগেশন করেই সে কেস ক্লোজ করেছে। তো এরপর সে বিজয়াকে নীলের ফোনটা দেয় আর জানায় ব্যাটারি ডেড হয়ে যাওয়ার কারণে ফোনটা সুইচড অফ হয়ে গিয়েছে। বিজয় তখন ফোনটা নিয়ে বারবার ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করতে থাকে যে কেসটা যেন ক্লোজ না করে সে। এতে ইন্সপেক্টর বেশ বিরক্ত হয় আর বিজয়কে সেখান থেকে চলে যেতে বলে। বিজয় এফআইআর করতে চাইলে ইন্সপেক্টর তাকে বলে তারা কেস ক্লোজ করে দিয়েছে, তাই বিজয়া সর্বোচ্চ একটা জিডি করতে পারে। তখন বাধ্য হয়েই শুধুমাত্র একটা জিডি করে বিজয়াকে চলে আসতে হয়। তো আসার সময় বিজয়া তাকে বলে সে তো মা, তাই সে নিজের ছেলেকে এভাবে ছেড়ে যেতে পারবে না, সে যে করেই হোক সত্যিটা বের করে আনবে। এই কথা বলেই বিজয়া সেখান থেকে বেরিয়ে পড়ে। ইন্সপেক্টরও তার কনফিডেন্সে বেশ অবাক হয়। এরপর বিজয়া আবারও হসপিটালে আসে। সেখানে ডাক্তার তাকে জানায় নীলের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, সে যে কোনো সময় কোমায় চলে যেতে পারে। বিজয়া নীলের এই অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর নিজেদের অতীতের কথা মনে করে অনেক কাঁদতে থাকে। বিজয়া এরপর নীলের জন্য ওষুধ কেনে আর সেটা নার্সের হাতে দিয়ে নিজের জন্য 1 বোতল পানি কিনে নেয়। সারাদিন কিছু না খাওয়ায় সে অনেক বেশি দুর্বল ছিল। এ কারণে হঠাৎ করেই তার মাথা ঘুরে যায়। তখনই একটা মেয়ে চলে আসে সেখানে আর তাকে ধরে ফেলে। সে বিজয়াকে হসপিটালের ক্যান্টিনে নিয়ে যায় আর তাকে খাওয়ার জন্য কফি এবং স্যান্ডউইচ এনে দেয়। এরপর বিজয়া খাবারের দাম দিতে গেলে সে এটা নিতে কিছুতেই রাজি হয় না। বিজয়া তখন তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। সে জানায় তার নাম পূর্বা। পূর্বা বিজয়াকে জিজ্ঞেস করে সে কেএসটিআই এর স্টুডেন্ট নীলাঞ্জন বসুর কেউ হয় কিনা। তখন বিজয়া জানায় সে নীলের মা। পূর্বা তখন নীলের আত্মহননের বিষয়ে কথা বলতে যায়। বিজয়া তখন জানায় তার ছেলে এমনটা কখনোই করতে পারে না। সে আরো বলে সে ইন্সপেক্টরের কাছে কেসটা আরো একবার তদন্ত করে দেখার কথা বলেছিল, কিন্তু সে নিষেধ করে দিয়েছে। বিজয়ের পর আরো বলে যে এই ইনসিডেন্টের একদিনও হয়নি আর পুলিশ বলছে তাদের সব তদন্ত শেষ, এমনকি কেসটাও ক্লোজড। তাদের দেশে কি কখনো এত তাড়াতাড়ি কোনো কেসের তদন্ত শেষ হওয়া সম্ভব? এই কথা শুনে পূর্বা বলে এটা তো অনেক বড় একটা অ্যালিগেশন। সে বিজয়াকে এফআইআর এর ব্যাপারে জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে। এরপর পূর্বা বিজয়াকে জিজ্ঞেস করে সে রাতে কোথায় থাকবে। বিজয়া জানায় সে থাকার জন্য কোনো ব্যবস্থা করেনি। কলকাতা আসার পর থেকে থানা আর হসপিটালে দৌড়াতেই তার সময় চলে গিয়েছে। পূর্বা তখন বিজয়াকে কাছের একটা হোটেলে পৌঁছে দেয় রাতের বেলা একটু থাকার জন্য। বিজয়া তখন পূর্বাকে অনেক ধন্যবাদ জানায় তাকে এত সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা পূর্বাকে দেখি সে কাউকে ফোন করে বলছে সে তাকে একটা ভিডিও সেন্ড করেছে। তো বিজয় যখন নীলের ব্যাপারে কথা বলছিল তখন পূর্বা গোপনে নিজের ফোন দিয়ে সেই ভিডিও করে নিয়েছে আর সেটাই সে কাউকে পাঠিয়েছে।
আমরা বুঝতে পারি পূর্বা প্রেসের কোনো লোক। তো পরদিন নিউজে নীলের কেস আর বিজয়ের এইসব কথা নিউজে ভাইরাল হয়ে যায়। সকলেই তো তখন পুলিশকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে নীলের মায়ের দাবির পেছনে অন্য কোনো ঘটনা অবশ্যই রয়েছে। তো এরপর দেখা যায় নীলের কলেজের প্রিন্সিপাল বিজয়াকে ডেকে পাঠায়। সেখানে সেই পুলিশ ইন্সপেক্টরও উপস্থিত ছিল। সে বিজয়ের উপরে অনেক বেশি রেগে যায়, কেননা সে মিডিয়াকে এই সব বিষয় জানিয়েছে। বিজয় বলে সে বুঝতে পারেনি মেয়েটা মিডিয়ার কেউ, সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলেছিল, তাই তো সে সমস্তটা তাকে খুলে বলেছে। ইন্সপেক্টর তখন বলতে থাকে ফাঁসির আসামির সাথেও তো জল্লাদ ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করলেই কি সকলকে হারির খবর দিয়ে দিতে হয় নাকি? সে আরো বলে এসব করে বিজয় আর কোনোই লাভ হবে না, কেননা যখন সময় ছিল তখন সে নিজের ছেলেকে শাসন করেনি। তার নিজের ছেলে যদি এমন করত তবে সে তাকে পিটিয়ে আত্মহননের ভূত মাথা থেকে নামিয়ে ফেলত। প্রিন্সিপাল তখন ইন্সপেক্টরকে থামিয়ে দেয় আর বিজয়াকে বুঝাতে থাকে যে তার আরেকটু সচেতন হওয়া দরকার ছিল এই সব ব্যাপারে, কেননা এখন মিডিয়া ইনভলভ হয়ে যাওয়াতে এই কেসটা নিয়ে অনেক ঝামেলা হবে। ইন্সপেক্টর তখন রেগে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল বিজয়াকে বলে সে বুঝতে পারছে এটা তার জন্য বেশ টাফ সময়, কিন্তু প্রিন্সিপাল হিসেবে তাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতেই হবে। সে বিজয়াকে বলে তার মনে হয় না নীল এই সেমিস্টার আর কন্টিনিউ করতে পারবে, তো পরবর্তীতে সে ফিরে আসলে কলেজ এটা কনসিডার করবে, কিন্তু এখন যেহেতু নীল নেই তাই বিজয়া যেন হোস্টেল থেকে নীলের জিনিসপত্রগুলো নিয়ে যায়। এতে করে যে স্টুডেন্টরা হোস্টেলে সিট পায়নি তারা হোস্টেলে থাকার সুযোগ পাবে। বিজয়া তো এসব শুনে বেশ কষ্ট পায়, তবুও সে নীলের হোস্টেল থেকে জিনিসপত্র নিয়ে যেতে রাজি হয়। তো প্রিন্সিপালের অফিস থেকে বের হয়েই বিজয়া পিয়াস সহ কিছু ছেলে মেয়েদের দেখতে পায় যারা নীলের জাস্টিসের জন্য মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই কিছু সিনিয়ররা সেখানে চলে আসে আর তাদেরকে বাধা দিয়ে বলে কলেজে কেউ মিছিল করলে সেটা কেবলমাত্র রকিদার পারমিশনে হবে, নয়তো কেউ মিছিল করতে পারবে না। পিয়াস তখন তার এই কথায় প্রতিবাদ করতে থাকে। বিজয়া এই সবকিছু দেখে চুপচাপ নীলের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে সমস্ত ঘরে নীলকে অনুভব করতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে নীল ভিডিও কল করে তাকে এই ঘরটা দেখিয়েছিল। তখনই সেখানে কলেজের পিয়ন চলে আসে। বিজয়া তখন নীলের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাইরে চলে আসে আর সে পিয়নকে জানায় তার একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। পিয়ন বলে এটা বয়েজ হোস্টেল, তাই লেডিস কোনো ওয়াশরুম নেই, তবে 3 তলায় একটা স্টাফ ওয়াশরুম রয়েছে, বিজয়া চাইলে সেটা ব্যবহার করতে পারে। একথা বলেই সে ওই ওয়াশরুমের চাবিটা বিজয়াকে দিয়ে দেয় আর বিজয়াকে কাজ শেষে হোস্টেলের বাইরে চলে আসতে বলে। তো বিজয়া যখন 3 তলায় যায় তখন সে কিছু ছেলেকে একটা রুম থেকে বাইরে বেরিয়ে আসতে দেখে, যেখানে অন্য ছেলেরা একটা ছেলেকে রকিদা বলে সম্বোধন করছিল আর বলছিল তার মাথা থেকে কি করে এত ডিফারেন্ট র্যাগিং আইডিয়া বের হয়। এসব নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। বিজয়া সেই রুমের দরজার ফাঁকা দিয়ে দেখতে পারে সেখানে কিছু ছেলেকে মেয়েদের ছোট কাপড় চোপড় পরিয়ে অশ্লীলভাবে নাচানো হচ্ছে আর সিনিয়ররা সেই ছেলেদের এমনটা করতে বাধ্য করছে। এইসব দেখে তো বিজয়া হতবাক হয়ে যায়। সেখানে একটা ছেলের মধ্যে সে নিজের ছেলে নীলকেও কল্পনা করতে থাকে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে তার ছেলের সাথে আসলে কি হয়েছিল। সে একদম হতভম্ব অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে চ্যানেল 1 নামক সেই নিউজ চ্যানেলের অফিসে চলে যায়, যেখান থেকে গতকাল তার ভিডিওটা ভাইরাল হয়েছিল। সেখানে গিয়ে সে পূর্বার সাথে দেখা করতে চায়। তখন রিসেপশনিস্ট জানায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অন্যদিকে আমরা পূর্বাকে দেখি, যে কিনা নিজের চ্যানেলের হেডকে বলছিল সে তো গতকাল তাকে এই ভিডিওটা কেবলমাত্র এই কেসের ইনভেস্টিগেশনের জন্য সেন্ড করেছিল, আর সে কারো পারমিশন না নিয়ে কেন এটা অন এয়ার করে দিল। বিজয়া অনেক বিশ্বাস করে তাকে এই কথাগুলো বলেছিল। এভাবে না জানিয়ে নিউজটা পাবলিশ করা তার মোটেও উচিত হয়নি। তো জবাবে হেড পূর্বাকে বলে আমাদের কাজই মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া। সে আরো বলে এমনটা করে বরং তারা বিজয়ার উপকার করেছে, পাবলিক তার সাপোর্টে কথা বলছে, এজন্য তার তো চ্যানেলের কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত। অপরদিকে রিসেপশনিস্ট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বিজয়াকে পূর্বার সাথে দেখা করার পারমিশন দেয় না, তাই সে বেশ রেগে যায় আর বলতে থাকে আমার নিউজ আমার পারমিশন ছাড়াই গতকাল থেকে প্রচার করে যাচ্ছেন, আর এখন আমাকে সাহায্য না করে অপেক্ষা করতে বলছেন। তখনই সেখানে পূর্বা চলে আসে আর সে বিজয়াকে নিজের কেবিনে নিয়ে যায়, তার সাথে কথা বলতে থাকে। সে বিজয়ার কাছে ক্ষমাও চায় আর জানায় সে আসলেই জানতো না যে চ্যানেল থেকে এমন কিছু করা হবে। সে মন থেকেই বিজয়াকে সাহায্য করতে চেয়েছিল। এরপর সে বিজয়াকে সবকিছু খুলে বলে। তো পূর্বা বিজয়াকে বলে তারা নীলের বিষয়টা নিয়ে একটা টক শো করার প্ল্যান করেছে। বিজয়া যেন সেখানে এসে নীলের সম্পর্কে সবটা খুলে বলে, কিন্তু বিজয়া তো এসবে রাজি হয় না। সে বেশ ভয় পায়। পূর্বা তখন তার সাহস যোগায়। ফাইনালি বিজয়া টক শোর জন্য রাজি হয়। পূর্বা অনুষ্ঠানের হোস্টকে বলতে থাকে সে যেন একটু সফটলি প্রশ্ন করে বিজয়াকে। তো পূর্বা যখন অনুষ্ঠানের হোস্টকে টক শোর প্রশ্ন সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিল তখন চ্যানেল হেড সেখানে আসে আর জানায় আজকে অনুষ্ঠান সে হোস্ট করবে। পূর্বা তো এই কথা শুনে খানিকটা অবাকই হয়ে যায়।
কিন্তু সে নিজেকে সামলে নিয়ে টকশোর প্রশ্নগুলো চ্যানেল হেডকে দিতে যায়। তখন চ্যানেল হেড বলে সে নিজের মতো প্রশ্ন করবে, তার কোনো স্ক্রিপ্টের প্রয়োজন নেই। তো এরপরই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর পর থেকেই চ্যানেল হেড সুনীল নীলের সম্পর্কে বিজয়াকে বেশ অ্যাটাকিং প্রশ্ন করছিল। সে নেশা করে কিনা, প্রেমজনিত কোনো ঘটনা আছে কিনা, ডার্ক ওয়েবে তার কানেকশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এইসব শুনে তো বিজয়াও বেশ ঘাবড়ে যাচ্ছিল। পূর্বাও এইসব শুনে অনেক বেশি শক্ট হয়ে যায়। এক পর্যায়ে বিজয়া কাঁদতেই শুরু করে দেয়। সে বুঝতে পারে তার ইমোশনকে কাজে লাগিয়ে এরা ব্যবসা করতে চাইছে। তো অনুষ্ঠানের ব্রেকে পূর্বা তার কাছে আসলে সে তাকে বলে, আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে আমি তোমাদের ব্যবসা করতে দিব না। এই কথা বলেই বিজয়া সেখান থেকে চলে যায়। তখনই চ্যানেল হেড সেখানে আসে আর তার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। পূর্বা তখন তাকে বলতে থাকে সে এই ধরনের প্রশ্ন কেন করলো। জবাবে সে জানায় তার শুধুমাত্র চ্যানেলের জন্য টিআরপি প্রয়োজন, অন্য কিচ্ছু নয়। সেজন্য তার যা খুশি সে তাই করতে পারে। অন্যদিকে আমরা দেখি বিজয়ার এই নিউজ একজন ব্যক্তি দেখছিল আর সেখানে কলেজের প্রিন্সিপালও উপস্থিত ছিল। কিছুক্ষণ পরেই সেখানে রকি চলে আসে। সেই নিউজটা দেখে বলতে থাকে ও এখনো বেঁচে আছে। জবাবে সেই ব্যক্তি বলে বাঁচিয়ে রেখেছি তাই বেঁচে আছে, কিন্তু সে এই কথা কেন বলছে সেটা তো আমরা সামনেই জানতে পারবো। রকি তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি এই ব্যক্তি কলেজের ফার্স্ট বোর্ডের চেয়ারম্যান। সে প্রিন্সিপালকে টাকা দিয়ে এই বিষয়ে একদম চুপচাপ থাকতে বলে, কিন্তু প্রিন্সিপাল এতে রাজি হয় না। প্রিন্সিপাল বলে এই বিষয়টা নিয়ে পাবলিক অনেক জিজ্ঞাসাবাদ করছে আর কলেজের র্যাগিং এর পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই সে এমনটা করতে পারবে না। তখন সেই ব্যক্তি প্রিন্সিপালকে হুমকি দেয় আর বলতে থাকে আপনার ছেলে তো শিলিগুড়ি কলেজের প্রফেসর তাই না? সেখানকার স্টাফ কোয়ার্টারের পাশে একটা রেল লাইন আছে। মাঝে মাঝে নিউজে দেখি সেই রেল লাইনে নাকি হাতি কাটা পড়ে মারা যায়। একবার ভাবুন তো, হাতির যদি সেখানে এই অবস্থা হয় তবে মানুষের কি হতে পারে? আমরা ভালোভাবেই বুঝতে পারি সেই ব্যক্তি প্রিন্সিপালকে এক প্রকার ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। অন্যদিকে বিজয়া হসপিটালে নীলের কাছে বসে কাঁদছিল। তখনই সেখানে নীলের কলেজের সাইকিয়াট্রিস্ট ডক্টর অনুরাধা দত্ত চলে আসে। সে বিজয়ের সাথে কথা বলতে বাইরে যায়। বিজয়া তাকে বলে এই শহরের সবাই নিজের স্বার্থের জন্য শুধু তাকে ব্যবহার করার চেষ্টা করছে। তো অনুরাধা এখন কি কারণে তার সাথে দেখা করতে এসেছে? এখানে নিশ্চয়ই তারও কোনো স্বার্থ রয়েছে। এই কথা বলে বিজয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই অনুরাধা জানায় নীল একদিন তার সাথে কলেজে দেখা করতে এসেছিল। এই কথা শুনে বিজয়া থেমে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নীল আসলে একদিন তার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করেছিল কেউ যদি অনেক বেশি ভীত হয় আর তাকে কেউ যদি আরো বেশি ভয় দেখায় তবে তার কি করা উচিত। জবাবে অনুরাধা বলেছিল তার কলেজের কর্তৃপক্ষকে জানানো উচিত। এরপর সে জিজ্ঞেস করেছিল নীলের সাথে কেউ কি এমন করার চেষ্টা করেছে। জবাবে নীল জানিয়েছিল এমন কিছু নয়, সে এমনিতেই এটা জানতে চেয়েছিল। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তো অনুরাধা এর পরে বিজয়াকে বলে সে কেন এত কনফিডেন্টলি বলছে যে নীল আত্মহনন করেনি, তার কেন এমনটা মনে হচ্ছে। এরপর বিজয়া তার অতীতের কিছু কথা অনুরাধাকে জানায়। সে বলে নীলের বাবা তাদের শহরে একটা কোম্পানিতে শ্রমিকের কাজ করত, যেখানে প্রায় 8 মাস যাবৎ তাদের বেতন বন্ধ ছিল। এ কারণে সকল শ্রমিকরা মিলে সেখানে ধর্মঘট করতে থাকে আর সেখানেই নীলের বাবা তাদের নেতৃত্ব দিয়েছিল। এ কারণে কোম্পানিতে যখন সমস্যা সৃষ্টি হয় তখন তারা কোম্পানি থেকে নীলের বাবাকে ঘুষ দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও যখন নীলের বাবা থামে না তখন হঠাৎই একদিন তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর থেকে ছড়িয়ে পড়ে নীলের বাবা আত্মহনন করেছে। বিজয়া এই বিষয় নিয়ে পুলিশের কাছে সঠিক তদন্তের জন্য অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু কোনোই লাভ হয়নি। কোম্পানির লোকেরা টাকা দিয়ে পুলিশেরও মুখ বন্ধ করে দিয়েছিল। সবাই আত্মহনন বললেও বিজয়া জানতো যে নীলের বাবা কখনোই আত্মহনন করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই ওই কোম্পানির লোকের হাত রয়েছে, কিন্তু অনেক চেষ্টা করেও সে এই কেস সলভ করতে পারেনি। নীলের বাবার কেসটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই সময় নীল ছিল অনেক ছোট। তখন নীল আর বিজয়া একে অপরকে কথা দিয়েছিল যদি তাদের জীবনে এমন কোনো অন্ধকার চলে আসে কখনো যেখানে আত্মহনন করার মতো চিন্তা মাথায় আসে, তখন তারা অবশ্যই একে অপরকে প্রথমে জানাবে। এরপরে তারা একসাথে সেই অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য আলো খুঁজবে। তারা কখনোই একে অন্যকে একা ছেড়ে যাবে না। এই সব শুনে অনুরাধা বুঝতে পারে কেন বিজয়া এত কনফিডেন্টলি বলছিল যে নীল আত্মহনন করেনি। এরপর বিজয়া একটা ডায়েরি অনুরাধাকে দেয়। এই ডায়েরিটা বিজয়া নীলের হোস্টেল রুমে পেয়েছিল, যেখানে বয়েজ হোস্টেলের র্যাগিং এর বর্বরতার কথা লেখা ছিল। অনুরাধা বলে এর মানে আবারও বয়েজ হোস্টেলের র্যাগিং শুরু হয়েছে। সে জানায় 5 বছর আগে র্যাগিং এর কারণে এমন আত্মহননের ঘটনা ঘটেছিল আর এরপরেই কলেজ কর্তৃপক্ষ থেকে সাইকিয়াট্রিস্ট হিসেবে তাকে নিয়োগ করা হয়। এরপর থেকে কখনো আর এমন ঘটনা ঘটেনি আর র্যাগিংও অনেক কমে গিয়েছিল। কেবলমাত্র সিনিয়ররা জুনিয়রদের সাথে একটু হাসি ঠাট্টা করত, এছাড়া আর কিছু না। সে আরো বলে সেই র্যাগিং সম্পূর্ণ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কলেজ অথরিটি এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা এই বিষয়টা অনেক ক্যাজুয়ালি নেয়। বিজয়া বলে
কেএসআইটির মতো এত বড় একটা কলেজে যদি এমন ঘটনা হয় তবে ছোটখাটো কলেজগুলোতে কি হবে? সে জিজ্ঞেস করে এত সিরিয়াস পর্যায়ের ঘটনা কলেজে হয়, কলেজ কর্তৃপক্ষ কি এই বিষয়ে কিছুই বুঝতে পারে না? অনুরাধা জানায় তাদের কাছে খবর তো নিশ্চয়ই আছে, কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো তারাও এইসবের সাথে জড়িত, আর এ কারণে নীলের মতো ছেলেরা সাফার করছে। তখন বিজয়া তাকে বলে কারণটা এটা হতে পারে না। যাই হোক, এরপর সে অনুরাধাকে জানায় আপনাকে যেই ডায়েরিটা দিয়েছি এখানে লেখা কিন্তু নীলের নয়, কারণ নীলের লেখা আমি ভালো করেই চিনি। তো এখানে কথাবার্তা শেষে বিজয়া যখন নিজের হোটেলে ফিরে যায় তখন সে দুজন স্টাফকে কথা বলতে শোনে। তারা নীলের ব্যাপারেই কথা বলছিল। তারা বলছিল যদি বিজয়া সত্যি কথা বলে থাকে তাহলে সে পুলিশের কাছে না গিয়ে মিডিয়ার কাছে কেন যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখি বিজয়া পুলিশ স্টেশনে বসে আছে। সেখানে অনুরাধা কোনো একটা কাজে এসেছিল, তাই সে বিজয়াকে দেখে বেশ চমকে যায়। সে এরপর বিজয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বিজয়া জানায় সে থানায় ডায়েরি করতে এসেছে নীলের ব্যাপারটা নিয়ে, আর সে পুলিশকে নীলের সেই ডায়েরির ব্যাপারটাও প্রমাণ হিসেবে দেখাতে এসেছে। এই কথা শুনে অনুরাধা তাকে বলে সে তো কাল বিজয়াকে অনেক করে বুঝিয়েছে এসব র্যাগিং এর পেছনে অনেক বড় লোকদেরও হাত থাকে, আর পুলিশদের মুখ ওরা খুব সহজেই বন্ধ করে দিতে পারে, তাই এখান থেকে সাহায্য পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ সর্ষের ভেতরেই ভূত থাকে। তো এরপর সে বিজয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুজন একটা জায়গায় আসে। তখন সে বিজয়াকে জানায় তার নিজেরও একটা মেয়ে ছিল যে কিনা কয়েক বছর আগে আত্মহনন করে মারা গিয়েছে, আর আত্মহনন করার আগে সে অনুরাধাকে 22 বার কল করেছিল, কিন্তু সেই সময় অনুরাধা চেম্বারে থাকায় ফোনটা রিসিভ করতে পারেনি। আর এরপর থেকেই সে সবসময় চেষ্টা করেছে আর কোনো মা যেন সন্তান হারা না হয়। সে আরো বলে তার মেয়ে মারা যাওয়ার পরে সে তার মেয়ের নামে এখানে আরিয়া ফাউন্ডেশন করেছে। তো এরপর সে বিজয়াকে বোঝাতে থাকে এই র্যাগিং এর পেছনে আরো অন্য কোনো ইন্টেনশন থাকতে পারে, হতে পারে পলিটিক্যাল অথবা এডুকেশনাল কোনো স্ক্যাম। তাই বিজয়ের এভাবে হুটহাট কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না, আর এদের সম্পর্কে সঠিকভাবে না জেনে পাবলিকলি পুলিশের কাছে গিয়ে স্টেটমেন্ট দেওয়াও ঠিক হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। তাই অনুরাধা বিজয়াকে একটা প্রপার প্ল্যান করেই সামনে এগোতে বলে। এই সবকিছু শুনে বিজয়া বলে তাদের প্রথমে এটা বের করতে হবে যে সেই ডায়েরির হাতের লেখাটা কার। বিজয়া ধারণা করে এটা নীলের রুমমেটেরই লেখা, তাই তার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারলে বিষয়গুলো কিছুটা পরিষ্কার হওয়া যাবে। এই সময় অনুরাধা তাকে জানায় সে যদি কলেজ থেকে ইনফরমেশন কালেক্ট করে আনে তবে বিষয়টা জানাজানি হয়ে যাবে। বিজয়া তখন বলে অন্য কারোর থেকে জানতে হবে, তাহলে কলেজের সকলেই তো আর নীলের শত্রু ছিল না, কেউ তো নিশ্চয়ই তার বন্ধুও ছিল। এরপর যখন বিজয়া হোটেলের দিকে ফিরছিল তখন অটোতে তার সাথে দুটো ছেলের দেখা হয়, যেখানে তারা ফ্রেন্ডবুক অ্যাপ ব্যবহার করার কথা বলছিল। বিজয়া তাদের থেকে এই ব্যাপারে জানতে চায়। তখন ছেলেটা তাকে এই বিষয়ে বুঝিয়ে বলে। হোটেলে এসেই সে ফ্রেন্ডবুক অ্যাপ থেকে নীলের আইডিটা বের করে। সেখানে সে নীলের সাথে পিয়াসের ছবি দেখতে পায়, আর পিয়াসকে দেখেই সে চিনতে পারে, আর সে তাকে রিকোয়েস্টও পাঠায়। পরের দিন যখন বিজয়া নীলের কলেজের বাইরে বসেছিল তখনই সেখানে অনেক রিপোর্টার চলে আসে আর তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। সেই সময় কলেজ থেকে পিয়াস বের হচ্ছিল। সে সেখানে নীলের মাকে দেখতে পায়, তাই কোনোভাবে তাকে সে রিপোর্টারদের ভেতর থেকে বের করে কলেজের ভেতর নিয়ে আসে। বিজয়া এরপর পিয়াসকে জিজ্ঞেস করে সে তো নীলের বন্ধু, সে নিশ্চয়ই বিশ্বাস করে যে নীল আত্মহনন করেনি। পিয়াস জানায় সে এই বিষয়টা বিশ্বাস করে না, কিন্তু সে এটাও জানে না বয়েজ মেইন হোস্টেলে আসলে তাদের সাথে কি হতো। তো তখন বিজয়া তার কাছে নীলের রুমমেটের ব্যাপারে জানতে চায়। পিয়াস জানায় তার নাম অহন, সে একমাত্র নীলের সাথেই মিশত। সে কিছুটা মেইলি স্বভাবের হওয়ায় সকলেই তাকে নিয়ে মজা করত। নীল ছাড়া তার অন্য কোনো বন্ধুও ছিল না, কিন্তু গত কিছুদিন যাবৎ তার ফোন বন্ধ আর সে কলেজেও আসছে না। তো তারা দুজন কথা বলতে বলতে কলেজের বাইরে চলে আসে। তখন বিজয়া পিয়াসকে জিজ্ঞেস করে সে অহনের ঠিকানা সংগ্রহ করে দিতে পারবে কি। পিয়াস জানায় ঠিক আছে, সে যে করেই হোক অহনের ঠিকানা ম্যানেজ করে দিবে। তখনই তার কিছু একটা মনে পড়ে আর সে লাইব্রেরিতে চলে যায়। সে কোনোভাবে লাইব্রেরিয়ানকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়, আর লাইব্রেরির কার্ডের ভেতর থেকে অহনের ইস্যু করার কার্ডটা বের করে আর তার ঠিকানার ছবিটা নিজের ফোনে তুলে নেয়। অপরদিকে আমরা দেখি প্রিন্সিপালের কাছে গভর্নমেন্ট থেকে একজন ব্যক্তি ফোন করেছে। সে কলেজের এমন উত্তাল পরিবেশের কারণে প্রিন্সিপালের উপরে বেশ রাগ দেখায়। সে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে নীল বসুর এই কেসটার সাথে র্যাগিং এর কোনো সম্পর্ক আছে কিনা। সে আরো জিজ্ঞেস করে কলেজে কোনো অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে কিনা। প্রিন্সিপাল জানায় সে মাত্র 2 মাস হলো এখানে এসেছে, আর আসার পর থেকে এমন কোনো কমিটি কলেজে ছিল না। তখন সেই অফিসার প্রিন্সিপালকে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করতে বলে, আর সে পার্সোনাল ভাবে একজন ব্যক্তিকে সেই কমিটির চেয়ারম্যান নিয়োগ করার জন্য সাজেস্ট করে। তার নাম হলো মিহির গুপ্তা। সেই অফিসার বলে মিহির গুপ্তা এই দেশের এডুকেশন সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা দেখতে পাই এই মিহির গুপ্তা অন্য কেউ নয়, বরং সেই ব্যক্তি যে প্রিন্সিপালকে এসব র্যাগিং এর বিষয় ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ দিয়েছিল। অন্যদিকে বিজয়া আর অনুরাধা অহনের বাড়ির ঠিকানায় যেতে থাকে, যেটা তাদেরকে পিয়াস দিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় অহনদের বাড়িতে কেউ নেই।
তারা পাশের বাসায় এক মহিলার থেকে জানতে পারে অহনরা কিছুদিন হলো বাড়িতে নেই, আর তারা কোথায় গিয়েছে এটাও সে জানে না। অনুরাধা তখন তার থেকে অহনদের নাম্বার নিয়ে ফোন করে, কিন্তু সেটাও সুইচড অফ পায়। এরপর অনুরাধা আর বিজয়া সেই মহিলাকে অনুরোধ করে বলে যদি সে কোনোভাবে অহনদের সাথে যোগাযোগ করতে পারে তবে যেন অবশ্যই তাদেরকে জানায় যে নীলের মা এসেছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। বিজয়া এরপর হসপিটালে গিয়ে নীলকে পুজোর ফুল ছুঁয়ে দেয় আর বলে তার সাথে যারা এমনটা করেছে সে তাদের কাউকেই ছাড়বে না। এদিকে কলেজে মিহির গুপ্তা চলে আসে। প্রিন্সিপাল তো তাকে দেখেই বেশ ঘাবড়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে রেখে তাকে ওয়েলকাম জানায়। এখানেও মিহির গুপ্তা সকলকে নিজের পাওয়ার আর প্রতিপত্তিটা বেশ ভালোভাবেই অনুভব করায়। অন্যদিকে বিজয়া যখন নিজের হোটেল রুমে ফিরে তখন সে দেখতে পায় তার রুমের সবকিছু এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনই দেখা যায় একটা ফোন আসে তার কাছে। আমরা দেখতে পারি এটা মিহির গুপ্তা। সে বিজয়াকে বলে সে বিজয়ের ফোনে একটা ভিডিও সেন্ড করেছে, সে যেন সেটা চেক করে। তো ভিডিও ওপেন করে বিজয়া দেখতে পায় আইসিইউতে কেউ একজন নীলের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। এরপরে কিছুক্ষণ পর সে আবারও সেটা পরিয়ে দেয়। ফোনের অপর পাশ থেকে মিহির গুপ্তা বলতে থাকে যদি সে নিজের ছেলেকে বাঁচাতে চায় তবে যেন এই সব ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা না করে, আর চুপচাপ নিজেকে আর নিজের ছেলেকে বাঁচিয়ে এখান থেকে চলে যায়। এই কথা বলে সে ফোন কেটে দেয়। বিজয়া এতে বেশ ঘাবড়ে যায়, তাই সে তখনই দ্রুত হসপিটালে চলে যায় আর এই ব্যাপারটা ডাক্তারকে জানায়। কিন্তু ডাক্তার বলে তাদের হসপিটালে সিকিউরিটি অনেক হাই, তাই এমনটা হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু বিজয়া বলে সে আইসিইউর সামনেই বসে থাকবে, কোথাও যাবে না, কেননা সে নিজের ছেলেকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইছিল না। তো এরপর বিজয়ার অনিল বাবুর কথা মনে পড়ে, যে কিনা তার বাড়ি কিনতে চেয়েছিল। সে বলেছিল কলকাতাতেও নাকি তার অনেক জানাশোনা রয়েছে। তাই বিজয়া অনিল বাবুকে ফোন করে আর বলে সে কি এমন কোনো হসপিটালের ব্যবস্থা করে দিতে পারবে যেখানে নীল সম্পূর্ণ নিরাপদ থাকবে। অনিল বাবু জানায় সে পারবে, কিন্তু এর বিনিময়ে তাকে কিছু দিতে হবে। বিজয়া জানায় সে বাড়ি ফিরে জমির দলিল তাকে দিয়ে দিবে। তো এরপর আমরা দেখতে পাই বিজয়া অ্যাম্বুলেন্সে করে নীলকে অন্য একটা হসপিটালে নিয়ে চলে যাচ্ছে। তখনই তার কাছে অনুরাধার ফোন আসে। সে তাকে জানায় সে অহনের খোঁজ পেয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিহির গুপ্তা অহনের সাথে দেখা করতে তার ঠিকানায় চলে গিয়েছিল। প্রথমে তার সাথে অহনের মায়ের দেখা হয়। সে জানায় সে অহনের কলেজ থেকে এসেছে। অহন বেশ কিছুদিন কলেজে না যাওয়ায় সে তার খোঁজ নিতে এসেছে। তো অহনের মা তাকে বাড়িতে গিয়ে অহনের সাথে কথা বলতে বলে নিজের কাজে চলে যায়। অহনের বাবা শয্যাশায়ী ছিলেন। তো যখন অহনের মা বাড়িতে ফেরে তখন সে মিহির গুপ্তার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সময় তার বাবা জানায় তারা শুধুমাত্র 10 মিনিট অহনের সাথে কথা বলেই চলে গিয়েছে, আর এরপর থেকেই অহন নিজের ঘর থেকে বের হয়নি। তো ঘরে গিয়ে তার মা দেখতে পায় অহন ঘরের এক কোনায় বসে থেকে থরথর করে কাঁপছে। অহনের মা এই সব ঘটনা নীলের মা আর অনুরাধাকে বলছিল। সে জানায় ওই ঘটনার পরে অহন আর নিজে থেকে চলাফেরা করতে পারে না, এমনকি কথাও বলে না। তাই এরপর তারা ভয়ে অহনের নানা বাড়িতে চলে গিয়েছিল। তখন বিজয়া বলে তাকেও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কেউ একজন আইসিইউতে নীলের কাছে গিয়েছিল, এ কারণেই সে নীলের হসপিটাল পরিবর্তন করে ফেলেছে। বিজয়া আরো বলে নিশ্চয়ই এসবের পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, আর তারা নিশ্চয়ই অহন এবং বিজয়াকে ভয় পাচ্ছে। এ কারণেই তারা তাদের ভয় পাইয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে সত্যিটা সকলের সামনে না আসে। বিজয়া এরপর জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এলো। অহনের মা জানায় তাদের প্রতিবেশী মিনা বৌদি তাকে ফোন করে বাড়িতে যাওয়ার বিষয়টা জানিয়েছিল। এরপর সে অনুরাধার সাথে যোগাযোগ করে, আর অনুরাধাই তাদের এখানে আসতে বলেছে। তো অনুরাধা বলে সে ফোনে অহনের অবস্থার ব্যাপারে শুনেই বুঝতে পেরেছিল সে পোস্ট ট্রমাটাইজ ডিসঅর্ডারে ভুগছে, আর এ কারণেই তার থেরাপির দরকার। তাই সে তাদের এখানে আসতে বলেছে। সে আরো বলে তাদের খরচের কোনো চিন্তা করতে হবে না, যতদিন অহন সুস্থ না হচ্ছে তারা অনুরাধার বাড়িতেই থাকতে পারবে। এরপর থেকেই অহনের থেরাপি শুরু হয়। অনুরাধা, বিজয়া আর অহনের মায়ের ভেতর অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এর মধ্যেই। তারা একে অপরের ঢাল হয়ে পাশে দাঁড়ায়। বিজয়া নিজের গয়নাও বন্ধক রেখে টাকা আনতে যায়। তখনই অনুরাধা তাকে ফোন করে আর তাকে আরিয়া ফাউন্ডেশনে ডেকে পাঠায়, যেখানে অহনরা ছিল। সেখানে গিয়ে বিজয়া দেখতে পায় অহন এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, আর সে কথাও বলতে পারছে। এটা দেখে তো সে বেশ ইমোশনাল হয়ে যায়। অহনও বেশ ইমোশনাল হয়ে পড়ে। অনুরাধা তখন অহনকে বলে সে এতক্ষণ তাকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোই যেন সে বিজয়াকেও বলে। এরপর অহন বলতে শুরু করে তাদের কলেজের প্রথম দিন থেকে তাদের উপর ভায়োলেন্স, র্যাগিং শুরু হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রকি আর তার ছেলেরা কিছু ছেলেকে খুব বাজেভাবে র্যাগিং করছে, কেননা তারা নেশা করতে মানা করে দিয়েছিল। মূলত রকি কলেজে নেশা জাতীয় দ্রব্য সাপ্লাই দিত আর ছাত্রদের বাধ্য করত নেশা করতে। যারা এটা করতে নিষেধ করে দিত তারা তাদেরকে র্যাগিং এর নাম করে খুব বাজেভাবে শাস্তি দিত। এর পরদিন যখন অহন গোসল করছিল তখন রকির সাঙ্গপাঙ্গরা ওয়াশরুমের উপর থেকে তার ভিডিও করতে থাকে। সেই সময় সেখানে নীল চলে আসে আর তাদের এমনটা করতে বাধা দেয়। তাদের থেকে ফোন কেড়ে নিয়ে অহনের ভিডিওটাও ডিলিট করে দেয়। এই সময় তাদের সাথে নীলের বেশ হাতাহাতিও হয়।
অহন অনেক বেশি ভীত স্বভাবের ছিল, তাই সে অল্পতেই অনেক বেশি ভয় পেয়ে যেত। তাই সে নীলের সাথেই থাকতে শুরু করে, আর পরবর্তীতে তারা দুজনেই রুমমেট হয়ে যায়। তারা একই ডিপার্টমেন্টেও ছিল, এ কারণে তাদের মধ্যে বন্ধুত্বটা বেশ গাঢ় হয়ে ওঠে। তো যেদিন রাতে সেই ঘটনা ঘটেছিল সেদিন নীল বাড়িতে ফোন দিলে বিজয়া বেশ রাগারাগি করে। নীল তখন অহনকে বলেছিল তার মনে হচ্ছে নিশ্চয়ই তার মায়ের কিছু একটা হয়েছে, এ কারণে সে পরের শুক্রবারেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যখন তারা ডিনার করে উঠছিল তখনই রকির লোকেরা তাদের দুজনকে সেই র্যাগিং রুমে ডেকে পাঠায়। এরপরই আমরা গল্পের সেই শুরুর দৃশ্যটা দেখতে পাই, যেখানে একটা রুমে বেশ কিছু ছেলেরা বিভিন্ন ধরনের নেশা করছিল আর রকি নীলের জামা টেনে ছিঁড়ে ফেলেছিল। এখানে তারা নীল আর অহনকে মদ খেতে বলে, কিন্তু নীল সেটা ফেলে দেয়। এরপর তারা অহনকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করতে থাকে। তখনই অহন অনেক ভয় পেয়ে যায় আর তার প্যান্টটি নষ্ট করে ফেলে। এরপর তারা তাকে সম্পূর্ণ উলঙ্গ হতে বাধ্য করে। তারা এখানে অহনকে অনেক বেশি অপমান করে। এরপর নীলকেও হুমকি দিয়ে বলে নীল বেশি বাড়াবাড়ি করলে তার সাথেও ঠিক এমনটাই হবে। তো যখন তারা সেই রুম থেকে বেরিয়ে আসে তখনও পেছন থেকে রকি আর তার সাঙ্গপাঙ্গরা আজে বাজে কথা বলতে থাকে। নীল তখন নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই সে তাদের দিকে তেড়ে যায়। তখনই তাদের ভেতরে বেশ মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে রকি নীলকে ধাক্কা দিলে নীল সেখান থেকে নিচে পড়ে যায়। অহন তখন দ্রুত নিচে নেমে আসে আর সাথে সাথেই অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু রকিরা এতে বাধা দেয় আর নীলকে ওই অবস্থায় রেখে সেখানে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে এই ঘটনাটাকে আত্মহনন বলে চালানো যায়। সেখানে হোস্টেলের সেই পিয়নও উপস্থিত ছিল, কিন্তু কেউই তখন কিছু করতে পারেনি। এ কারণে নীলের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হতে থাকে। তো দৃশ্য চলে আসে বর্তমানে। অহন বলে নীলকে সেখানে অতক্ষণ না রেখে যদি সাথে সাথে হসপিটালে নেওয়া যেত তাহলে হয়তো এত বাড়াবাড়ি কিছু হতো না। সে আরো বলে এরপরেই সে বাড়ি চলে গিয়েছিল আর তার দুদিন পরে রকি আর মিহির গুপ্তা তাদের বাড়িতে গিয়েছিল তাকে হুমকি দেওয়ার জন্য। তারা তাকে বলেছিল সে যদি মুখ খোলে তবে তাদের বাড়ি সহ সকলকে তারা জ্বালিয়ে দিবে। অহন এই সব বলে বিজয়ার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ সে নীলের জন্য কিছুই করতে পারেনি, বরং পালিয়ে চলে এসেছে। এই সব কিছু শুনে বিজয়া অনুরাধাকে বলে তার ধারণা 5 বছর আগে র্যাগিং এর সাথে যারা যুক্ত ছিল এই ঘটনার সাথেও তারা কোনো না কোনো ভাবে অবশ্যই যুক্ত। তো এই সব ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য তারা পূর্বাকে ডেকে পাঠায়। পূর্বা তখন সব ডকুমেন্ট নিয়ে আরিয়া ফাউন্ডেশনে চলে আসে। বিজয়া বলে নীলের ওই ঘটনার পরে যারা তাকে ওই অবস্থায় ফেলে সেখানে ঠান্ডা মাথায় মিটিং করেছিল তাদের আগের কোনো অভিজ্ঞতা না থাকলে ঠান্ডা মাথায় এত কিছু করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। পূর্বা এসব শুনে বুঝতে পারে বিজয়া ধারণা করছে যে 5 বছর আগে যাদের র্যাগিং এর অপরাধে রেস্ট্রিক্টেড করা হয়েছিল তারাই কোনো না কোনো ভাবে এবারের এই ঘটনার সাথে যুক্ত। তো বিজয়া তখন পূর্বাকে বলে 5 বছর আগে র্যাগিং করা ছেলেদের লিস্ট বের করতে হবে আর তাদের আইডি ফ্রেন্ড বুকে খুঁজে বের করতে হবে। এতে করে সেখানকার কেউ এবারের ঘটনার সাথে যুক্ত থাকলে অহন তাদের দেখেই ফাইন্ড আউট করতে পারবে। তো এরপর সেই লিস্ট থেকে তারা রকিকে খুঁজে পায়। অহন তো তাকে দেখেই বেশ ঘাবড়ে যায়। আমরা এখানে জানতে পারি রকি আসলেই সেই 5 বছর আগের ইনসিডেন্টের সাথেও যুক্ত ছিল আর সে মিহির গুপ্তার ছেলে, যেও নিজের সময় র্যাগিং এর জন্য বেশ ফেমাস ছিল আর এই কারণেই মিহির গুপ্তা তার ছেলেকে বাঁচানোর জন্য এত কিছু করছে। তো এরপর তারা দেখে মিহির গুপ্তা মিডিয়ার কাছে ইন্টারভিউ দিয়ে বলছে সে নীল বসুর কেসটা ভালোভাবে তদন্ত করে দেখবে, যদি এটা র্যাগিং কেস হয় তবে সে দোষীদের অবশ্যই শাস্তি দেবে। এরপর আমরা মিহির গুপ্তার সাথে সেই অফিসারকে কথা বলতে দেখি যে কিনা প্রিন্সিপালকে অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যান হিসেবে মিহিরকে সাজেস্ট করেছিল। আমরা বুঝতে পারি সেই অফিসারও মিহিরেরই লোক। সেই সময় একজন লোক এসে তাকে জানায় বিজয়া সারাদিন হসপিটাল আর আরিয়া ফাউন্ডেশন ছাড়া অন্য কোথাও যায়নি, কিন্তু সেখানে আজ সেই রিপোর্টারও গিয়েছিল যে কিনা নীলের ব্যাপারটা প্রথম মিডিয়াতে নিয়ে এসেছিল। আমরা বুঝতে পারি মিহির সর্বক্ষণ তাদের উপর নজর রাখার জন্য লোক ঠিক করে রেখেছে। অন্যদিকে আমরা বিজয়াকে দেখি পূর্বা তাকে বলছে মিহির অনেক বেশি পাওয়ারফুল, এমনকি গভর্নমেন্টের বড় বড় নেতারাও তার কথায় উঠে বসে। বিজয়া তখন নিজের স্বামীর কথা মনে করতে থাকে আর সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক প্রতিবাদ করবেই। অহনও এবার তার সাথে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে মিহির একটা ডিলের কাজে রকিকে কাশ্মীরে পাঠিয়েছিল, কিন্তু সে সেখান থেকে ফিরে আসে। এতে করে মিহির তার উপর অনেক রেগে যায় আর বলে সে অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছে, তাই রকি যেন আর কোনো বোকামি না করে। অন্যদিকে হসপিটাল থেকে ফোন করে বিজয়াকে জানানো হয় নীলের জ্ঞান ফিরে এসেছে। একথা শুনেই বিজয়া আর অহন নীলের সাথে দেখা করতে হসপিটালে চলে আসে আর মিহিরের সেই লোকও মিহিরকে ফোন করে এই বিষয়ে জানিয়ে দেয়। এরপর বিজয়া আর অহন পুলিশ
স্টেশনে ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে। সেখানে লেডি কনস্টেবল তাকে জানায় ইন্সপেক্টর পুলিশ স্টেশনে নেই, সে তাকে পরের দিন আসতে বলে। বিজয়া তখন বলে দরকার পড়লে সে প্রতিদিন আসবে, কোনো না কোনো দিন তো আপনাদের ইন্সপেক্টর পুলিশ স্টেশনে আসবেই, আর যদি সে কোনোদিনই পুলিশ স্টেশনে না আসে তবে মিডিয়া তো আছেই, সে এই ব্যাপারে মিডিয়াকে জানাবে। বিজয়া এরপর লেডি কনস্টেবলকে বলে এই কথাগুলো ভুলে যাওয়ার আগেই ভেতরে গিয়ে আপনার ইন্সপেক্টর সাহেবকে বলে আসুন। আমরা বুঝতে পারি বিজয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে ইন্সপেক্টর পুলিশ স্টেশনেই রয়েছে, আর সে ইচ্ছে করেই তার সাথে দেখা করছে না। তো যখন তারা পুলিশ স্টেশন থেকে বের হয় তখন একজন মহিলার সাথে বিজয়ার ধাক্কা লাগে। সেই সময় তার হাত থেকে কিছুটা পানি বিজয়ার মুখে পড়ে যায়। তখন সেই মহিলা বিজয়াকে বলে পরের বার এটা পানি না হয়ে অ্যাসিডও হতে পারে, আর এটা নীল বা অহনের মুখেও পড়তে পারে। বিজয়া ভালো করেই বুঝতে পারে তাকে ভয় দেখানোর জন্যই এসব করা হচ্ছে, কিন্তু এরপরও সে ভয় পায় না। এদিকে পুলিশ ইন্সপেক্টর ফোন করে মিহিরকে আর এই সব বিষয় জানিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া আর অহন যখন সেখান থেকে ফিরছিল তখনই তাদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে আর তাদের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। অহন আর বিজয়া প্রাণে বেঁচে গেলেও বিজয়া বেশ আহত হয়। এই সব কিছু দেখে অনুরাধা রাতের বেলা তাকে সেই হোটেলে ফিরতে নিষেধ করে, কেননা সেখানেও বিজয়ার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। বিজয়া জানায় সে আর কোনো কিছুর ভয় পায় না। তো যখন সে হোটেলে ফেরে তখন সে নিজের ঘরে মিহির গুপ্তা আর রকিকে দেখতে পায়। তারা সেখানে বিজয়ার জন্যই অপেক্ষা করছিল। সে রকির ব্যাপারে বিভিন্ন কথা বিজয়াকে বলতে থাকে। সে বিজয়াকে বলে এর আগেও রকি এমন একটা কেস ঘটিয়েছিল, এরপরে তাকে কলেজ থেকে এক্সপেলও করা হয়েছিল, কিন্তু সে বয়েজ হোস্টেলে থাকতে খুব পছন্দ করত, তাই সেখান থেকে চলে আসায় ওর মনটা বেশ খারাপ হয়ে যায়। তাই আমি তাকে বলেছিলাম আবারও কলেজের হোস্টেলে গিয়ে এনজয় করতে। সে আরো বলে রকি একটা ছোটখাটো ভুল করে ফেলেছে আর এ কারণে তাকে মিহির বেশ বকেও দিয়েছে। বিজয়া এসব কথা শুনে অনেক বেশি রেগে যেতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রকি যখন নিজের বাবাকে এসব কথা বলেছিল সে তাকে শাসন তো করেইনি, বরং তাকে বলেছিল সে যাতে নিজের মাথায় ঢুকিয়ে নেয়। এই ঘটনার সময় সে সেখানে উপস্থিতি ছিল না, এমনকি নীলকেও সে চেনে না। সে আরো জিজ্ঞেস করেছিল সেখানে এমন কেউ কি উপস্থিত ছিল যে তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। রকি তখন অহনের নাম নেয় আর মিহিরের পরামর্শেই তারা অহনের বাড়িতে গিয়ে তাকে ভয় দেখিয়ে এসেছিল। এমনকি পুলিশ ইন্সপেক্টরকেও সে আগে থেকেই টাকা খাইয়ে রেখেছিল, তাই পুলিশ ইন্সপেক্টরও ভুলভাল ইনভেস্টিগেশনের তথ্য লেখে আর এটাকে আত্মহননের কেস বলে চালিয়ে দেয় আর এই পুরো বিষয়টাকেই ক্লোজ করে ফেলে। বর্তমানে মিহির গুপ্তা বিজয়াকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তারা নীলের ক্ষতি করার হুমকিও দিতে থাকে। তখনই বিজয়া তাকে বলে আপনারা চাইলেও আর আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবেন না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বিজয়া যখন হোটেলে ফিরছিল তখন হসপিটাল থেকে তার কাছে একটা ফোন কল আসে আর তখনই বিজয়া জানতে পারে তার ছেলে নীল আর বেঁচে নেই। এই কথা শুনে মিহির গুপ্তা বলতে থাকে তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। সে আরো বলে সে এর আগেও বেশ কয়েকটা খুন করেছে, কিন্তু 10 বছর যাবৎ সে কোনো খুন করেনি, তবে আজ অনেকদিন পরে বিজয়ার কারণে নিজের হাতে তাকে খুন করতে হচ্ছে। এই কথা বলেই সে বিজয়াকে মারতে গেলে বিজয়া পাশ থেকে কাচের বোতল উঠিয়ে মিহির গুপ্তাকেই অ্যাটাক করে আর বলে আমি এর আগে কখনো খুন করিনি, কিন্তু আপনার মতো কোনো লোককে মেরে ফেললে সেটা খুন না, বধ করা হবে। এরপর সে পাশ থেকে রিমোট নিয়ে টিভিটা অন করে। টিভিতে তখন এই ঘরের এসব ঘটনা লাইভ টেলিকাস্ট হচ্ছিল আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি বিজয়া পূর্বার সাহায্যে এই রুমের একটা ছবির পেছনে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, কারণ তার ধারণা ছিল এই সবকিছু একেবারে শেষ করার আগে মিহির গুপ্তা অবশ্যই একবার তার সাথে দেখা করতে আসবে। বিজয়া তখন মিহির আর রকিকে বলে বাইরে পুলিশ সহ আমজনতা সকলেই তাদেরকে ধরার জন্য অপেক্ষা করছে, এবার তাদের পালাবার আর কোনো পথ নেই। সে এরপর আরো বলে যে মিহির গুপ্তার যতই ক্ষমতা থাকুক না কেন সেটা একজন মায়ের ক্ষমতার কাছে কিছুই না। তো এরপর বিজয়া তাদেরকে সেই রুমে আটকে রেখেই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর মিহির আর রকিকে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে বিজয়া নীলের অন্তিম সংস্কার করে। এরপর দেখা যায় মুখ্যমন্ত্রী নিজেই বিজয়াকে মিটিং এর জন্য ডেকে পাঠায়। সে তাকে বলে এই র্যাগিং চক্র আর এর সাথে যুক্ত থাকা সকল প্রশাসন আর গভর্নমেন্ট অফিসারদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিজয়া তখন বলে দেশের আরো অনেক কলেজ রয়েছে যেখানে এই র্যাগিং ছড়িয়ে আছে, সরকার যেন এগুলো বন্ধ করার জন্য কঠোর পদ্ধতি গ্রহণ করে। মুখ্যমন্ত্রী তাকে এই বিষয়ে আশ্বাস দেয় আর বলে বিজয়ার এই দুঃসাহসিক কাজের জন্য সরকার তাকে পুরস্কৃত করতে চায়। বিজয়া তখন বলে সে এই পুরস্কার চায় না, এর বদলে সে সরকারের থেকে অন্য একটা জিনিস চায়। সে একটা পুরাতন কেসকে আবারও রিওপেন করতে বলে আর এটার তদন্ত করতে বলে। মুখ্যমন্ত্রী তখন এই বিষয়ে জানতে চাইলে বিজয়া তাকে জানায় 2013 সালের একটা কেস রিওপেন করে আবারও তদন্ত করা হোক, আর এটা ছিল নীলের বাবা নিলয় বসুর আত্মহননের সেই কেস। কারণ তার স্বামী তখন ন্যায় বিচার পায়নি, তাই এখন সে চায় সঠিক তদন্তের মাধ্যমে তার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে
তাকে উচিত শাস্তি দিতে। যাই হোক, তো এরই মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। প্রতি বছর অনেক স্টুডেন্ট এই র্যাগিং এর শিকার হয়, আর বিভিন্ন ক্ষমতাশীল লোকেদের জন্য এই সব ঘটনা ধামাচাপা পড়ে যায়। আর সেই সব ছেলেমেয়েদের বাবা মারাও কিচ্ছু করতে পারে না, তাদের সব স্বপ্ন ধুলোয় মিশে যায়। তবে বিজয়ার মতো একজন সাহসী মা আর সবার মতো চুপ করে বসে থাকেনি, সে নিজের ছেলের জন্য ন্যায় বিচার নিয়েই এসেছে। তো সাহসী মায়ের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।